সো আজকের ক্লাসে আমরা মূলত বেসিক অ্যামাজন সম্পর্কে জানবো। এমন আহামরি কিছু জানবো না। প্রথমে আমাদের জানতে হবে যে আসলে অ্যামাজন বিজনেসটা কি, কিভাবে কাজ করে। যখন আমরা এই বিষয়টা জানবো অ্যামাজন বিজনেস কি, অ্যামাজন মার্কেট কিভাবে কাজ করে বা অ্যামাজনে কিভাবে বিজনেস করতে হয়, কি, কি লাগে, কেমন বাজেট লাগে, তখন আমরা আমাদের মাথার মধ্যে কি সুন্দর মতো সাজায় নিতে পারবো যে আমরা কিভাবে আগাবো। আমরা কি নিজে বিজনেস করবো নাকি আমরা ক্লায়েন্টের কাজ করবো, সেটা আমরা সুন্দর মতো সাজাইতে পারবো। সো আমরা প্রথমে জানবো অ্যামাজন ই-কমার্স কি, তারপর জানবো অ্যামাজন মার্কেট প্লেস এর গুরুত্ব, মানে অ্যামাজন মার্কেট প্লেস এবং এর গুরুত্ব। তারপর জানবো অ্যামাজন সেলিং মডেল এফবিএ এবং এফবিএম, এই দুইটাই জানবো। এখন এফবি এর মধ্যে আবার আপনার হোলসেল আছে, প্রাইভেট লেভেল আছে, এগুলা নিয়েও ছোটখাটো যতটুকু শর্টলি আপনাদেরকে গাইডলাইন দেওয়া যায় ততটুকু আমি দেওয়ার ট্রাই করব। তারপর অ্যামাজন ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি কিরকম পূর্ব প্রস্তুতি লাগে, অ্যামাজন সেলার হিসেবে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে কথা বলবো। তারপরে অ্যামাজন সেলিং প্ল্যান কিভাবে নির্বাচন করবেন, ইন্ডিভিজুয়াল ভার্সেস প্রফেশনালের মধ্যে কি পার্থক্য, এটা জানবো। তারপর কিভাবে অ্যামাজনে পণ্য সেল করতে হয়। আমরা ওভারঅল এই টপিকগুলো যদি জানি তাহলে আমরা একদম মাথার মধ্যে গেঁথে নিতে পারবো যে আসলে অ্যামাজন বিজনেসটা কি এবং কিভাবে করতে হয়। তো অ্যামাজন ই-কমার্স কি, এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে ই-কমার্স কি। এটা আপনারা জানেন ই-কমার্স কি। সিম্পলি যদি বলি যে অনলাইনকে ব্যবহার করে, আই মিন ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি প্রোডাক্ট পণ্য বেচাকেনা করেন, প্রোডাক্ট বা পণ্য বেচাকেনা করেন, সেটাই হচ্ছে ই-কমার্স। এখন ফেসবুকের মাধ্যমে অনেকে সেল করে, সেটাকে অ্যাপ কমার্স বলে। আবার অনেকে এটা অনেকে আবার ফেসবুকে সেল করলেও ধরেন ওয়েবসাইটের মাধ্যমেও করে, ফেসবুকে অ্যাড রান করে, দেন দেখা গেল ওইখান থেকে ওয়েবসাইট পারচেজ, সেটাকেও ই-কমার্স বলে। যাই হোক, আমরা এইসব তর্কে বিতর্কে যাব না। আমরা জানি অনলাইন মার্কেট প্লেসকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট কেনা বেচা করাকে ই-কমার্স বলে। দ্যাটস ইট। এখন অ্যামাজন ই-কমার্স কি? অ্যামাজন ই-কমার্স মূলত অ্যামাজন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রোডাক্ট কেনা বেচা করাকেই কি অ্যামাজন ই-কমার্স বলে। এটা সিম্পলি, মানে এত ডিপলি যাব না। এটা সিম্পলি অ্যামাজন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রোডাক্ট কেনাবেচা করাকে অ্যামাজন ই-কমার্স বলে। তবে অ্যামাজন ই-কমার্স প্ল্যাটফর্ম এটা সত্য। অ্যামাজন তো বি2বি বি2সি দুইটাই। তবে সবথেকে বড় বিষয় অ্যামাজন হচ্ছে একটা ই-কমার্স চ্যানেল। ই-কমার্স চ্যানেল কি? লাইক ধরতে পারেন অ্যামাজন হচ্ছে বসুন্ধরা শপিং মল, যেখানে কি অনেক সেলাররা কি দোকান দিছে, কেউ জুতা বিক্রি করতেছে, কেউ ধরেন ক্লথিং আইটেম বিক্রি করতেছে, কেউ মোবাইল বিক্রি করতেছে, কেউ গ্যাজেট আইটেম বিক্রি করতেছে, এরকম। তো অ্যামাজনের মধ্যেও আপনারা এভাবে কি দিবেন? দোকান দিবেন, স্টোর ওপেন করবেন। দেন আপনারা সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেল করবেন। আপনি চাইলে সব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, চাইলে স্পেসিফিক কোনো ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন। যেমন আপনি হেলথ অ্যান্ড হাউসহোল্ড নিয়ে কাজ করতে পারেন, কেউ আবার হয়তো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করতে পারেন, কেউ বই নিয়ে কাজ করতে পারেন, কেউ ডিভিডি নিয়ে কাজ করতে পারেন, কেউ ক্লথিং আইটেম নিয়ে কাজ করতে পারেন। সো এটাই হচ্ছে মূলত ই-কমার্স চ্যানেল। আমরা অ্যামাজন প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্ট সেল করব। এটাই অ্যামাজন ই-কমার্স। মানে একদম সিম্পলি বুঝে নেন। আমরা এত মানে হাতে কলমে শিখবো আমরা। হ্যাঁ? এটা যতটুকু বোঝা যায়, যতটুকু সহজ করে। সো আপনি যদি বসুন্ধরা শপিং মলে বা যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিতে যান, আপনার অনেক প্রিপারেশন এর দরকার আছে। আপনার দোকান ভাড়া দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, তারপরে কিছু কাগজপত্রের দরকার আছে। সো সেম ভাবে যখন আপনি অ্যামাজনে বিজনেস করতে যাবেন, আপনার কিছু ডকুমেন্টস এর প্রয়োজন আছে। প্রথমত অ্যামাজন স্টোর ওপেন করতে আপনার একটা পাসপোর্ট লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ? ব্যাংক অ্যাকাউন্টের একটা লেনদেন, আই মিন ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দেন আপনি অ্যামাজন স্টোর ওপেন করতে পারবেন। তারপরে আবার এটা আমি নিচে আইসা বুঝাইতেছি আরো কি, কি লাগে। তো এটাই মূলত আপনি যে অ্যামাজন ই-কমার্স, মানে অ্যামাজন ই-কমার্স চ্যানেলটাকে ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট কেনা-বেচা করতে পারবেন। বা আপনি একজন সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যান্ড সাকসেসফুলি বিজনেস করতে পারবেন। এটুকুই। তারপর অ্যামাজন মার্কেট প্লেস এবং এর গুরুত্ব। অ্যামাজন মার্কেট প্লেস আ এটা আসলে মানুষকে নতুন করে বলার কিছু নাই। সবাই জানে অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের ১ নাম্বার ই-কমার্স প্ল্যাটফর্ম। এখানে হিউজ সেল হয়। এটা অনেক আগের হিসাব, বা এখন বর্তমান হিসাব জানি না। এটা অনেক আগের হিসাব। তারপরে বলি অ্যামাজনে প্রতি সেকেন্ডে ৩,০০০ আইটেম সেল হয়। প্রতি সেকেন্ডে ৩,০০০ আইটেম সেল হয় শুধুমাত্র ইউএস মার্কেটে। এখন অ্যামাজন তো আপনার অনেক দেশে আছে। লাইক এখন আপনি কানাডাতে সেল করতে পারবেন। তারপরে আপনি মেক্সিকোতে সেল করতে পারেন। এগুলো তো অনেক আগের। সৌদি আরব, দুবাইতেও এখন অ্যামাজন এভেইলেবল আছে। সো
বিশ্বের বিভিন্ন দেশে সেল করা যায়। আমি যদি ভুল না করি বর্তমানে বিশ্বের ২৪ টা দেশে বিজনেস করা যায় Amazon FBA, FBM মডেলে, প্রাইভেট লেভেল বা হোলসেল মডেলে। বর্তমানে বিশ্বের ২৪ টা দেশে বিজনেস করা যায়। সো অ্যামাজন হিউজ একটা মার্কেট, অনেক ট্রাফিক। যেখানে ট্রাফিক বেশি, যেখানে জনসংখ্যা বেশি, সেখানে বিজনেসও বেশি, সেখানে সেল করাও সহজ। এটা স্বাভাবিক। যত কম্পিটিশনে থাকুক, যত সেলারি থাকুক, এখানে আপনি সহজেই সেল করতে পারবেন। যেখানে আপনি বাংলাদেশে যদি আপনি একটা বিজনেস শুরু করতে যান, এখানে দেখবেন এখন অনেক সেলার ফেসবুকে পেজ খুলে তো অহরহ সেল করতেছে, ওয়েবসাইট খুলে অহরহ সেল করতেছে। এখানে আপনার সেল করা যতটা না সহজ, তার থেকেও বেশি সহজ অ্যামাজনে। অ্যান্ড অ্যামাজনে কোনো প্রকার অ্যাড রান করতে হয় না যদি আপনি এফবিএ হোলসেল মডেলের বিজনেস করেন। কেন করতে হয় না? বিকজ এফবিএ হোলসেলের ক্ষেত্রে আমরা কি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট রিসেল করে থাকি। তো এই যে আমরা যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রিসেল করি, ব্র্যান্ড কোটি কোটি টাকা খরচ করে, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ওরা অ্যাড অলরেডি চালাচ্ছে। সো এসবের সাথে আপনার ট্রাফিক বলেন বা কাস্টমার বলেন, তারা অলরেডি পরিচিত। এখানে এফবিএ হোলসেল মডেলের জন্য এড চালাইতে হয় না, প্রাইভেট লেভেলের জন্য চালাইতে হয়। কারণ প্রাইভেট লেভেল জিনিসটা কি, আচ্ছা এগুলো আমি নিচে আরো ডিপলি বুঝাবো। তো প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আবার এড চালাইতে হয়। তো এখন বলি, অ্যামাজন মার্কেট প্লেস যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের ২৪ টা দেশে অ্যাভেলেবল আছে, হিউজ ট্রাফিক, সো এর গুরুত্ব অনেক। অ্যান্ড এইখানে বিজনেস করে আসলেই কিছু একটা করা যায়। আমি এখন একটা কথা বলি, লিগাল ভাবে, লিগাল ভাবে বিজনেস করে, অনলাইনে কিছু করে, বিজনেস করে বলবো না, লিগাল ভাবে অনলাইনে কোনো কিছু করে যদি সত্যিকার অর্থেই মিলিয়নিয়ার হওয়া যায়, বিলিয়নিয়ার হওয়া যায়, সেটা একমাত্র অ্যামাজনের মাধ্যমে। ট্রেডিং ফেডিং যাই বলেন, এগুলা তো আর লিগাল না। এগুলা আপনি ইসলামের দিক দিয়ে চিন্তা করেন বা অন্য কোনো ধর্ম নিয়ে, আমার নাই অন্য কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান, বাট আমার মনে হয় না এটা হালাল কিছু হবে। সো অ্যামাজন, এটা আপনি অ্যামাজনের মধ্যে আপনি কি করবেন, প্রোডাক্ট বেচবেন, আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, এটা বিজনেস, এটা হালাল। সো আমার মনে হয় লিগ্যাল ভাবে বিজনেস করে একমাত্র অ্যামাজনেই কি মিলিয়নিয়ার হওয়া যায়। এর গুরুত্ব আসলে বলে বোঝানোর মতো না, অনেক গুরুত্ব, অনেক, এক কথায় অনেক। তারপর হচ্ছে অ্যামাজন সেলিং মডেল এফবিএ এবং এফবিএম। সহজ ভাষায় যদি বলি, এফবিএম হচ্ছে ড্রপ শিপিং, মানে থার্ড পার্টি সেলার। এক কথায় ধরেন, আমি স্টক করে রাখছি প্রোডাক্ট, আপনাদেরকে বললাম আমার কাছে হিউজ পরিমাণ স্মার্ট ওয়াচ আছে, আমার কাছে হিউজ পরিমাণ, সামনে শীত, আমি হুডি কিনে রাখছি, আমি কি বলে, আমি আরো লাক্সারিয়াস অনেক কিছু কিনে রাখছি। এখন আপনারা মার্কেটিং করেন, আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না, আপনারা জাস্ট আমার থেকে প্রোডাক্টের ভিডিও নেন, আমার থেকে প্রোডাক্টের ছবি নেন, নিয়ে আপনারা সেল করার চেষ্টা করেন। যখন আপনাদের অর্ডার আসবে, তখন আপনারা কাস্টমারের না মানে যে এড্রেস বা নাম নাম্বার এগুলা আমাকে দিবেন, আমি এখান থেকে অর্ডারটা প্রসেস করে দেব, কাস্টমার প্রোডাক্টটা পাবে, আপনি আপনার প্রফিটের টাকাটা নিবেন, আর প্রোডাক্টের যে দাম আমি নিব, আমিও কিছু প্রফিট করতেছি, আপনিও কিছু প্রফিট করতেছেন। এফবিএম মডেলটা হচ্ছে এরকম। এখানে একটা সমস্যা হচ্ছে, এফবিএম সেলারদেরকে অ্যামাজন খুব ভালো চোখে দেখে না, কারণ এফবিএম সেলাররা যে আপনার প্রোডাক্টের যে গুণগত মান সেটা বজায় রাখতে পারে না। ধরেন আমি করি, আমার এখানে দোষ নাই, আমি চাচ্ছি আমার কাস্টমার ভালো কিছু পাক, বাট আমি যার থেকে প্রোডাক্ট নিচ্ছি সে আমাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে না। ভালো ব্র্যান্ড না, মানে নাম কিন্তু ব্র্যান্ডেড, লাইক ডাবের প্রোডাক্ট আপনি নিচ্ছেন বা আপনি কুলগেটের প্রোডাক্ট নিচ্ছেন, কিন্তু এটা তো আপনি সরাসরি ব্র্যান্ডের থেকে বা ব্র্যান্ডের অথরাইজ সেলারদের কাছ থেকে নিচ্ছেন না, আপনি নিচ্ছেন থার্ড পার্টি সেলারদের কাছ থেকে। তো তারা এটা আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা মেইনটেইন করতে পারে না, যার কারণে এফবিএম সেলারদের প্রতি অ্যামাজন খুবই বিরক্ত। অ্যান্ড এটা একটা রিস্কি মডেল, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সেকশন 3 খাইতে পারে। তো এফবিএম নিয়ে এতটুকুই বলবো। যদি ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনার এফবিএম এ প্রোডাক্ট সোর্সিং জানা দরকার। যদি আপনারা কেউ করতে চান, আমি তাদেরকে এটা শিখাই দেব। আর অর্ডার প্রসেস এটা কোনো বিষয় না, অর্ডার আসলে অর্ডারের একটা ট্র্যাকিং আইডি থাকে, এটা আপনি যে প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট গুলো নিবেন, লাইক হইতে পারে আপনার ওয়ালমার্ট, এখন তো ইবে সম্ভবত বন্ধ করে দিছে, আমি আগে ইবের সাথে কাজ করতাম, বা হোম ডিপোট আছে, ওদের ওইখানে যে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, ওইখানে আপনি অর্ডারটা প্রসেস করতে যায়, আপনি ওই অর্ডারের যে ট্র্যাকিং আইডিটা আছে অ্যামাজনের, ওই ট্র্যাকিং আইডিটা বসাই দিলে ওরা এই প্রোডাক্টের ডেলিভারি করে দেবে, আপনার অ্যামাজন অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকুই, আর কিচ্ছু না। সো এফবিএম হচ্ছে রিস্কি মডেল, আমরা এটা নিয়ে আর আলোচনা করব না। যদি কারো শিখার আগ্রহ থাকে পার্সোনালি, তাহলে তাকে ওইটা শিখাই দেব, সমস্যা নাই। এখন আসি এফবিএ এর মধ্যে। এফবিএ মানে আসলে আমি ২ টার মিনিং আবার বলিনি আপনাদের। হ্যাঁ, এফবিএ, এফবিএম আশা করি সবাই মিনিং জানেন, যেহেতু আপনারা আগেও ক্লাস করছেন বা ঘাটাঘাটি করেন যে এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আর এটা ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট মানে হচ্ছে আমি, হ্যাঁ? মার্চেন্ট মানে আমি। আর অ্যামাজন তো বুঝতেই পারছেন, এটা সবকিছুই কি? অ্যামাজন
ফুলফিলমেন্ট করবে। সো এফবিএ বিজনেসটা অনেক ইজি। কেন ইজি? আমার জাস্ট প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যারহাউস পাঠানো পর্যন্তই কাজ। এর মধ্যে আমার কি, কি করতে হবে? আমার বিজনেসের জন্য প্রপার প্রিপারেশন নিতে হবে। আমার ভালো প্রোডাক্ট সোর্সিং করতে হবে, প্রোডাক্ট পারচেজ করতে হবে। দেন এটা অ্যামাজনের কাছে মানে প্রফিটেবল হইলে অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাইতে হবে। তারপরের কাজ অ্যামাজনের। আমার আর কোনো কাজ নাই। আমার জাস্ট এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা উইনিং। এটা আমরা বিজনেসে আস্তে, আস্তে শিখবো। আর প্রাইভেট লেভেলের ক্ষেত্রে এফবিএ তে ২ টা মডেল, একটা হচ্ছে হোলসেল, আরেকটা হচ্ছে প্রাইভেট লেভেল। হ্যাঁ, প্রাইভেট লেভেলেও কিন্তু এফবিএম করা যায়। মানে আপনি নিজে চাইলে ডেলিভারি দিতে পারবেন। এই অপশনটা অ্যামাজন আপনাকে দিছে। বাট প্রাইভেট লেভেলের কথা বললেও এফবিএ টাই আগে আসে। কারণ প্রাইভেট লেভেল যারা করে তারা এফবিএই করে বেশিরভাগ। ২-১ জন হয়তোবা এফবিএম করে। সবাই এফবিএ টাই চুজ করে বেশিরভাগ। কেন? এফবিএম এ নিজে, নিজে ডেলিভারি দেওয়ার একটা হ্যাসেল ও আছে। যখন অর্ডার আসবে আপনি ডেলিভারি দিতে না পারলে তখন আপনার সেকশন 3 খাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক ওইদিকে যাব না। এফবিএ এর দিকেই আসি। তো এফবিএ এটা অ্যামাজন সবকিছু দেখবে, কাস্টমার সার্ভিস বলেন, তারপরে শিপস করা বলেন, সবকিছু A to Z অ্যামাজন দেখবে। আমার কাজ শুধু অ্যামাজনের ওয়্যারহাউস পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছায় দেওয়া। প্রাইভেট লেভেলের কথা যদি বলি, প্রাইভেট লেভেলে কি করতে হয়? প্রাইভেট লেভেলে আপনার নিজে, নিজে একটা ব্র্যান্ড দাঁড় করাইতে হয়। লাইক আপনি একটা প্রোডাক্ট নিবেন, নিয়ে সেটা আপনার নিজের ব্র্যান্ডিং না মানে ব্র্যান্ডিং তৈরি করবেন। এটাকে আপনি অন্য মানে আপনার যে ব্র্যান্ড, যে নামে আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করবেন, সেই নামে আপনি কি এটাকে কাস্টমাইজ করবেন, এটার কনটেন্ট বানাবেন, মানে ছবি উঠাবেন, ডেসক্রিপশন লিখবেন, টাইটেল লিখবেন, এসইও করবেন। দেন এটা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবেন। হ্যাঁ? তারপরে অ্যামাজনে লিস্ট করবেন। তারপরে আপনার পিপিসি অ্যাড রান করতে হবে। এটা হিউজ অ্যামাউন্টের খেলা। অনেকে বলবে $২-৩,০০০ দিয়ে শুরু করা যায়। হ্যাঁ? এটা হচ্ছে ভুয়া কথা। এগুলা থেকে দূরে থাকবেন। বিকজ এফবিএ হোলসেল মডেলই এখন $২-৩,০০০ এ শুরু করা যায় না যদি আমি বলি। এফবিএ হোলসেল মডেলটাই এখন $২-৩,০০০ এ শুরু করা যায় না। আর আপনি তো আসছেন প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল করতে কমপক্ষে $৫০,০০০ বাজেট নিয়ে আসেন। নয়তো দরকার নেই। অনেকের কাছে মনে হইতে পারে রাকিব ভাই মনে হয় পাগল হইছে। আসলেই মানে প্রফিটেবল হইতে গেলে $৫০,০০০ নিয়ে আসতে হবে। একটা ব্র্যান্ড দাঁড় করানো এত সহজ না। অ্যান্ড এটা আপনি বলতেও পারবেন না যে আদৌ আপনি প্রাইভেট লেভেলে সাকসেস পাবেন কিনা। কারণ আপনার অনেক কিছু ডিপেন্ড করে। এখানে একটা প্রোডাক্ট চুজ করা, সেই প্রোডাক্টটাকে কাস্টমাইজ করা, সেটার জন্য প্রপার সুন্দর ডিজাইন করা, সেটার সুন্দর একটা কনটেন্ট বানানো, তারপরে টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখা, সেটাকে আবার এসইও করা, পিপিসি অ্যাড চালানো। এটা আসলে বুঝানোর আসলে উপায় নেই। যারা মেটা অ্যাড চালান তারা জানেন যে অ্যাড চালায় কি অবস্থা হয়। অ্যামাজনও সেম, কম্পিটিশন সেম সব জায়গায় এখন। যেই জায়গায় যান, এমনকি এফবিএ হোলসেলে অনেক কম্পিটিশন। বাট প্রাইভেট লেভেল অনেক কঠিন। এটা আমি মনে করি অ্যাজ এ বাংলাদেশী হিসেবে আপনার আমার সামর্থ্য নাই। আমার নিজেরই প্রাইভেট লেভেল করার অনেক শখ, অনেক ড্রিম। কারণ এই যে এখন কোয়ার্টারের সময়, এখন কোয়ার্টার 4 চলতেছে। এখন প্রাইভেট লেভেল সেলাররা যে টাকা কামাবে আমরা সারা বছর ওইটা কামাইতে পারি না। আমরা এফবিএ সেলাররা সারা বছর ওইটা কামাইতে পারি না। সো প্রাইভেট লেভেল করতে পারলে অনেক ভালো। বাট এটা বিগ অ্যামাউন্ট এর খেলা। হ্যাঁ? মোটামুটি লেভেলেও যদি আপনি একটা প্রোডাক্ট ও লঞ্চ করতে যান, $১৫-২০,০০০ এর নিচে এখানে কিচ্ছু করতে পারবেন না। যারা বলে এরা আপনাকে শিখাবে, দেখবেন যে হ্যাঁ, আসেন আমার কাছে কোর্স করেন, আপনি শিখেন, করেন। যাই হোক এগুলা নিয়ে কথা বলতে চাই না। আমার কাছ থেকে শিখতেছেন মানে আমি আপনাকে বলতেছি প্রাইভেট লেভেল, এফবিএম ২ টাই স্কিপ করেন। আমরা এখানে শিখবো শুধুমাত্র এফবিএ হোলসেল। কেন শিখবো এফবিএ হোলসেল? কারণ এফবিএ হোলসেলে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হয়। আমি বিভিন্ন ব্র্যান্ডের থেকে বা ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিবো, প্রফিট ক্যালকুলেশন করবো, আমি মার্কেট এনালাইসিস করবো, উইনিং প্রোডাক্ট দেখবো, এটা কি উইনিং নাকি উইনিং না। যখন উইনিং হবে তখন আমরা সুন্দর মতো যাচাই করব, তারপরে প্রফিট ক্যালকুলেশন করব। যখন দেখবো আমার প্রফিট থাকে তখন এই প্রোডাক্ট আমি পারচেজ করব, দেন অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবো, তারপরে আমি সেল করব। যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট, নামকরা ব্র্যান্ড, এইসব ব্র্যান্ড অলরেডি সবাই চিনে, তো আমার কোনো প্রকার অ্যাড রান করা লাগতেছে না, জাস্ট আমার বাই বক্স উইন করা লাগতেছে। বাই বক্স উইন করলে আমি সেল করতে পারতেছি। সো আমার কাছে মনে হয় এফবিএ হোলসেল অনেক সহজ একটা ব্যবসা। মোটামুটি একটা স্কিল হইলেই অ্যামাজন এফবিএ হোলসেলে ভালো কিছু করা যায়। সো সেজন্যই আমাদের মেইন টার্গেট থাকবে এফবিএ হোলসেল। তো আপনাদের যদি প্রাইভেট লেভেল বা এফবিএম থেকে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি সবসময় এফবিএ হোলসেলটাকেই সাজেস্ট করি। তো আশা করি বুঝতে পারছেন এফবিএ কি আর এফবিএম কি। আবার একটু রিপিট করি। এফবিএ হোলসেল হচ্ছে সহজ কথা, এটা হচ্ছে একটা রিসেলিং পদ্ধতি। আপনি বিভিন্ন ব্র্যান্ডের
প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ড অথবা বিভিন্ন ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর বা হোলসেলার থেকে পারচেজ করে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে সেল করতে পারবেন। কোনো প্রকার অ্যাড চালাইতে হয় না, বিকজ এগুলো অলরেডি দামি বা নামি দামি ব্র্যান্ড, যেগুলা অনেক পপুলার, মানুষ অলরেডি জানে, অলরেডি চেনে। ঠিক আছে? তো আপনার এখানে কোনো অ্যাড চালাইতে হবে না। কাস্টমার আসবে, অ্যামাজনে ব্র্যান্ডের নাম লিখে সার্চ করবে। যদি আপনি বাই বুকস উইন করে থাকেন, আপনার কাছে অর্ডার করবে। দ্যাটস ইট। এটা হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেল। আর এফবিএম হচ্ছে থার্ড পার্টি, লাইক মানে অন্য একটা সেলারের কাছে প্রোডাক্টটা স্টক আছে, আপনি ওর থেকে প্রোডাক্ট নিবেন, সে আশায় মার্কেটিং করতেছেন। যখন অ্যামাজনে অর্ডার আসবে, আপনি অর্ডারের যে টেকেন আইডি বা অর্ডার আইডি, ওই অর্ডার আইডিটা আপনি কি দিবেন? আপনি ওই প্ল্যাটফর্মকে দিবেন, ওই প্ল্যাটফর্ম নিজ দায়িত্বে এটাকে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এটাই হচ্ছে এফবিএম। আবার এমনও হইতে পারে যে আপনি খুচরায় দুই একটা কিনে আপনি হয়তো ইউএসএ থাকেন, তখন আপনি আপনার কাছে দুই একটা প্রোডাক্ট রাখতেছেন, যখন অর্ডার আসতেছে তখন আপনি নিজে একটা প্রেপ সেন্টার ইউজ করে অথবা আপনি নিজে নিজে ডেলিভারি দিচ্ছেন। নিজে নিজে তো আর পারবেন না, আপনি দেখা গেল একটা সিটিতে থাকেন, কিন্তু অর্ডার তো যে কোনো জায়গায় আসতে পারে, তো আপনার যে কোনো একটা প্রেপ সেন্টার ইউজ করে এটাকে ডেলিভারি দিতে হবে। তো এইভাবেও করা যায়। তো অনেকে অনেকভাবে করে। এক কথায় এফবিএম হচ্ছে থার্ড পার্টি, আপনি ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিচ্ছেন না। তো আপনার একটা রিস্ক থাকে, আপনি অনেকগুলা ব্র্যান্ড সেল করতে পারবেন না, কারণ ইলিজেবল প্রোডাক্টই শুধুমাত্র এফবিএম এ সেল করা যায়, কারণ ইনভয়েস ছাড়া তো আর অ্যামাজন আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে না। তো এফবিএম অনেক মানে রিস্কি মডেল, এখানে সেকশন 3 খায়, মানে দরকার নেই এটা। আর প্রাইভেট লেভেলের কথা যদি বলেন, আপনার নিজে নিজে একটা ব্র্যান্ড দাঁড় করাইতে হবে। হ্যাঁ, সেটার জন্য আবার অনেক মানে হ্যাসেল, প্রোডাক্ট সিলেক্ট করো, সেটাকে ডিজাইন করো, তারপর সেটার জন্য টাইটেল লেখো, ডিসক্রিপশন লেখো, কন্টেন্ট বানাও, অনেক খরচ, মানে হিউজ। আবার এর মধ্যে আপনার পিপিসি অ্যাড চালাইতে হবে। সাকসেস পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই। তবে এফবিএ হোলসেল মডেলটা এমন, আপনি যদি বিজনেস বুঝেন, আপনি যেদিন থেকে শুরু করবেন তার পরের দিন থেকেই কি ভালো কিছু হওয়া শুরু করবে। আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এমন না আপনি আজকে শুরু করলে কালকে মিলিয়নিয়ার হয়ে যাবেন, কালকে 1 লাখ টাকা মান্থলি ইনকাম করবেন, না। আপনি বিজনেস শুরু করলে এমনও আছে আপনি 6 মাস কোনো ইনকামই করতে পারবেন না। এটা বাস্তব। আমিও করি নাই, আমিও করি নাই, কেউ করে না। এখন বলবে যে হ্যাঁ ভাই করি। না, এত সহজ না। আমরা রাত দিন খাটাখাটনি করি। আমার প্রত্যেকদিন এখন পর্যন্ত, আমার প্রত্যেকদিন শুধুমাত্র পিসিতে থাকার, যদি আমি ভুল না করি, 12 থেকে 14 ঘন্টা এখনো আছে। যদিও আমি অন্যান্য বিজনেস নিয়ে ব্যস্ত, নিজে আপনার এলএলসি করতেছি, সেগুলা নিয়ে ব্যস্ত। বাট তারপরেও আমার মনে হয় আমি ক্লায়েন্টের কাজ করি। ২ টা ক্লায়েন্ট আছে এখন বর্তমানে। বেশি নিচ্ছি না। ২ টা সামলাইতে আমার অনেক কষ্ট। মোটামুটি আমার পেট খরচ চলে তো। আমার এনাফ। তো ২ টা ক্লায়েন্ট আছে। ২ টা ক্লায়েন্টের মোটামুটি ধরেন আমার 12 থেকে 14 ঘন্টা কাজ প্রতিদিন করা লাগে। সো আপনারা যারা প্রত্যেকদিন ৪ থেকে ৫ ঘন্টা অথবা নতুন অবস্থায় ৮ থেকে ১০ ঘন্টা সময় দিতে পারবেন, নিজে বিজনেস শুরু করেন তাহলে। যদি সময় দিতে পারেন। বাট সময় না দিলে পারবেন না। অন্যথায় আপনাকে কোনো ভিএ রাখতে হবে অথবা আপনার নিজের পরিশ্রম করতে হবে। তবে বলব, ভিএ রাখেন আর যাই করেন, নিজের স্কিল থাকার বিকল্প নাই। কারণ আপনি যখন কাজ বুঝবেন তখনই অন্যজনের ভুলটা ধরতে পারবেন। যাই হোক, আমরা এফবিএ, এফবিএম মডেল জানলাম, আগেও জানতাম, আজকে একটু শর্টলি জানলাম। তারপর অ্যামাজন ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি। এখানে পূর্ব প্রস্তুতি কিচ্ছু না। আমাদের আমাদের কি কি লাগে এটাই জানতে হবে। অ্যামাজন বিজনেস মানে ব্যবসা শুরু করার পূর্ব প্রস্তুতি, এটা জানার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। আমরা আগে এইখান থেকে আসি। আমরা অ্যামাজন ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি আর অ্যামাজন সেলার হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এই ২ টা আগে পরে জানতেছি। আগে আমাদের অ্যামাজন সেলিং প্ল্যানটা জানতে হবে। এফবিএ, এফবিএম জানলাম। এখান থেকে আমাদের মনে হয়েছে যে এফবিএ হোলসেল মডেলটা বেস্ট। আমরা এফবিএ হোলসেল মডেলটাকে সিলেক্ট করলাম। এখন আমাদের জানতে হবে ইন্ডিভিজুয়াল ভার্সেস প্রফেশনাল। ইন্ডিভিজুয়াল ভার্সেস প্রফেশনাল। এটা হচ্ছে অ্যামাজন সেলিং মডেল। আপনি আসলে কোনটা করবেন? অ্যামাজন ইন্ডিভিজুয়াল আর প্রফেশনাল কোনটা? ইন্ডিভিজুয়াল হচ্ছে উইদাউট এলএলসি বা উইদাউট আইএনসি। আইএনসি, এলএলসি ছাড়া যদি আপনি অ্যামাজনে বিজনেস করেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল বিজনেসের সুবিধা হচ্ছে যদি আপনি সেল না করেন, তাহলে অ্যামাজনকে আপনার কোনো প্রকার টাকা দিতে হবে না। আর প্রফেশনাল বিজনেসের ক্ষেত্রে আপনি সেল করেন আর না করেন, আপনার অ্যামাজনকে মান্থলি $40 পেমেন্ট করতে হবে। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি যখন সেল করবেন তখন আপনার থেকে 99 সেন্ট বা $1 কেটে নিবে। আর সেল না করলে আপনার থেকে ৳1 কাটবে না। তবে হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল খোলেন আর প্রফেশনাল খোলেন, আপনার $40 পেমেন্ট করেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এতটুকু বুঝলেন। এখন ইন্ডিভিজুয়াল আর প্রফেশনালের মধ্যে এতটুকু তো জানলেন যে কি, প্রফেশনাল করতে গেলে আপনার এলএলসি বা আইএনসি লাগে। হ্যাঁ, আমি ইউএস এর কথা বলতেছি। আর যদি ইন্ডিভিজুয়াল করেন তাহলে আপনার এলএলসি বা আইএনসি লাগে না। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখন বলি
ইন্ডিভিজুয়ালের সবথেকে বড় অসুবিধা, ইন্ডিভিজুয়াল সেলাররা কখনো বাই বক্স উইন করতে পারে না। এখানে আপনার এলএলসির $600-700 বেঁচে যায়, বাট আপনি কখনো বাই বক্স উইন করতে পারবেন না। আর আপনি যদি বাই বক্স উইন করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই সেল পাবেন না। হ্যাঁ, দু একটা প্রোডাক্ট আপনি বাই বক্স পাবেন, অথবা উইদাউট বাই বক্সের কিছু আইটেম আছে সেগুলা সেল করতে পারবেন, বাট এখানে আপনি লং টাইম ভালো কিছু করতে পারবেন না। অনেকে বলে যে ভাই $500 দিয়ে ইন্ডিভিজুয়ালি শুরু করেন, তারপর যখন আপনার বিজনেস ভালো হবে তখন আপনি প্রফেশনালে যাবেন। না, আপনি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি এখানে $200 ইনভেস্ট করেন, আমি বলবো যে ওই $200 আপনার লস। আপনি সেল করতে পারবেন না। লিখে রাখেন কথা, আমার ক্লাস তো রেকর্ড হচ্ছে, লিখে রাখেন। আপনি ইন্ডিভিজুয়ালি শুরু করলে আপনি সেলই পাবেন না। এখানে যদি আপনি $200 ইনভেস্ট করেন, ওই $200 আপনার লস। আই হোপ বুঝতে পারছেন। আর প্রফেশনালের ক্ষেত্রে আপনি বাই বক্স উইন করতে পারবেন, তারপরে সেল পাইলে আপনার $40। আপনি যদি এখানে $1,000,000ও সেল করেন, অ্যামাজন আপনার থেকে $40 নেবে। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনার পার ইউনিটের জন্য আপনার $40, সরি, $1 অ্যামাজনকে দিতে হবে। সো সব মিলে প্রফেশনালি দরকার, কারণ আপনি দিনকে দিন সেল বেশি করবেন, মাত্র $40 হচ্ছে। লাইক আপনি ধরেন 50 ইউনিট প্রোডাক্ট সেল করবেন মাসে। 50 ইউনিট প্রোডাক্ট সেল করার জন্য অ্যামাজনকে আপনার $40 দেওয়া লাগতেছে। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি সেল করেন, তাহলে আপনার $50 দেওয়া লাগতেছে। এভাবে যদি হিসাব করেন 1000 ইউনিট, তাহলে আপনি দেখেন 1000 ইউনিটে তো $1000 তো অ্যামাজনকে আপনার দিয়ে দেওয়া লাগতেছে। আর আপনি 1000 ইউনিট যদি প্রফেশনালি সেল করেন, তাহলে আপনার অ্যামাজনকে মাত্র $40 দেওয়া লাগতেছে। এখানে আপনার বাঁচতেছে $960। সেম এইভাবে হিসাব করেন, আপনি $600 কেন বাঁচাইতে যাবেন? আর ইন্ডিভিজুয়ালি সেলও পাওয়া যায় না, বিকজ বাই বক্স উইন করা যায় না। যখন আপনি সেলিং মডেলটা আপনি নির্বাচন করবেন, তখন আপনার অবশ্যই অ্যামাজন ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে পারবেন। কিভাবে? আপনি ইন্ডিভিজুয়ালি যদি করেন, আপনার এলএলসি লাগতেছে না। বাট আমি আপনাদেরকে বলবো ইন্ডিভিজুয়ালি বিজনেস করা যাবে না। ইন্ডিভিজুয়ালি যদি আপনি $200 ইনভেস্ট করেন, সেটা আপনার লস। প্রফেশনালি করতে হবে। আপনি তো আর ইউএস এর নাগরিক না। আপনি আইএনসি করতে পারবেন না। আপনি এলএলসি করতে পারবেন, নন রেসিডেন্সিয়াল এলএলসি, যেটা বাংলাদেশ থেকে ওপেন করা যায় বা অন্য কোনো দেশ থেকে ওপেন করা যায়। আপনি বিশ্বের যে প্রান্তে থাকেন না কেন, আপনি নন রেসিডেন্সিয়াল মানে আপনার পাসপোর্ট ব্যবহার করে নন রেসিডেন্সিয়াল এলএলসি ওপেন করে অ্যামাজনে বিজনেস করতে পারবেন। তো আমি এটাই বলবো প্রফেশনালি বিজনেস করতে। তো সেজন্য প্রফেশনালি যখন আপনি সিলেক্ট করবেন, তখন অ্যামাজন ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি আপনাকে জানাই দিচ্ছি। অ্যামাজন ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতির আগে আমাদের এই সেলিং মডেলগুলো নির্বাচন করতে হবে আগে। আমরা সিলেক্ট করলাম এফবিএ হোলসেল, তারপর সিলেক্ট করলাম প্রফেশনাল। তারপর আমাদের কাজ কি? তারপর আমাদের দরকার এলএলসি। এলএলসির মধ্যে আপনার কি থাকে? আর্টিকেল অফ অর্গানাইজেশন থাকে, এখানে আপনার ইআইএন থাকে, এখানে আপনার আইআরএস থাকে, এখানে আপনার সেলার পারমিট বা রিসেল সার্টিফিকেট থাকে। তারপর আপনার একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট লাগে। এখন এখানে আপনার মার্কারি আছে, তারপরে ওয়াইস আছে, তারপরে পেওনার আছে। হ্যাঁ? তো এগুলার মধ্যে যেকোনো একটা আপনি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবেন ভার্চুয়াল, সেটা এলএলসি ব্যবহার করে। সর্বপ্রথম আপনি এলএলসি করবেন। এখন এখানে এলএলসির কস্ট একেক স্টেটে আসলে একেক রকম। টেক্সাসে একটু বেশি। টেক্সাসে রিসেল সার্টিফিকেট আসতে একটু সময় লাগে। টেক্সাসে রিসেল সার্টিফিকেটের দামই আ $500 এখন বর্তমানে। আর ফ্লোরিডা বা ওয়ামিং একটু কম আছে। ক্যালিফোর্নিয়াতে বাংলাদেশের কোনো এজেন্সি করাই বলে আমার মনে হয় না। ক্যালিফোর্নিয়া অনেক ভালো। বাট ক্যালিফোর্নিয়াতে করতে পারবেন না। বাট ওয়ামিং এ একটু ভেজাল আছে আমি বলি। সেজন্য আপনারা মানে যাদের বাজেট মোটামুটি, তারা ফ্লোরিডাতে করেন। আর এলএলসি কোনো ফ্যাক্ট না। অনেকের দেখি টেক্সাস নিয়ে, নিউ ইয়র্ক নিয়ে মাথা ব্যথা। এসব আসলে কোনো দরকার নাই। আমি ২ টা এলএলসি ওপেন করতেছি বর্তমানে। আমার ২ টা এলএলসি ফ্লোরিডাতে। সো ফ্লোরিডাতে করেন, এটাই ভালো। তো ফ্লোরিডাতে যদি করেন, ওসমান ভাই হয়তোবা $650 থেকে $700 মতো নেয়। তারপর হচ্ছে বশির ভাই কত নেয় আমি জানি না। তো এই যাই হোক, তো এদের থেকে আপনি কম বেশি করে করতে পারবেন। আমি আসলে কাউকে রেফার করব না, বিকজ আমি কারো থেকে কোনো কমিশনও পাই না, আর কাউকে রেফারও করি না। যখন পার্সোনালি আমার সাথে কথা বলবেন, তখন সেটা ভিন্ন হিসাব। কোর্সের মধ্যে আমি কারো নাম বলবো না বা কাউকে আমি রেফার করব না। সো আপনারা একটা এজেন্সির মাধ্যমে এলএলসি ওপেন করবেন, নিজে নিজে ওপেন করতে যাবেন না। প্রথমত আমি আপনাদের এলএলসি শিখাবো না কিভাবে ওপেন করে, কারণ আমি নিজেই এটা করি না। যেটা আমি করি না, আমি মনে করি আমি সেটা পারি না, আমি সেটা আপনাদেরকে শিখাবোও না। সবসময় একটা এজেন্সি নিয়ে, মানে এজেন্সি মারফতে আপনারা বা কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো ব্যক্তি তো অবশ্যই এজেন্সির মারফতে আপনাকে এনে দিবে। সো যার এক্সপেরিয়েন্স আছে এলএলসি সম্পর্কে, যে সাকসেসফুলি মার্কেট প্লেস অলরেডি এলএলসি ওপেন করতেছে, তাকে দিয়ে করাবেন। টাকা ২ টা বেশি লাগলো, বিকজ আপনার কোনো প্রবলেম হইলে তার থেকে আপনি সাপোর্ট পাবেন। সো এটা আপনি ধরে রাখেন। মোটামুটি যদি ধরি, আপনি এত
ভালো স্টেট মানে যদি বলি টেক্সাস বা নিউ ইয়র্কে করার দরকার নাই, ফ্লোরিডা ওয়ার্মিং এর মধ্যে যদি করেন, ওয়ার্মিংকে স্কিপ করেন, আমি ফ্লোরিডাকে বলবো। মানে পার্সোনালি যদি বলি ফ্লোরিডা অনেক ভালো, আপনারা আমার স্টুডেন্ট সেজন্য আমি বলতেছি ফ্লোরিডাতে করতে পারেন। আপনারা 650 থেকে 750 ধরে রাখেন, এর মধ্যে আপনাদের এ টু জেড হয়ে যাবে এলএলসি। অ্যান্ড আপনাদের একটা ওয়েবসাইট লাগবে। বেশিরভাগ যারা মানে আপনাকে এলএলসি করে দেবে তারা আপনাকে ওয়েবসাইটটা এইখানেই দিবে। এই যে $650 থেকে $750 এর মধ্যে আপনাকে প্রপার সার্ভিসটা দিবে। মানে আপনাকে একটা ওয়েবসাইট বানায় দিবে, আপনাকে একটা প্রফেশনাল মেইল দিবে। মানে আপনি যে নামে স্টোর ওপেন করবেন। অবশ্যই তো আপনার একটা নাম রিসার্চ করতে হবে। ভালো একটা নাম রিসার্চ করে আপনারা বের করবেন। ChatGPT আছে, হেল্প নিতে পারেন, Google আছে, বা নিজের মাথায় কোনো আইডিয়া থাকতে পারে। তবে হ্যাঁ, সবসময় ইংলিশ নাম দেওয়ার ট্রাই করবেন, বাংলা কোনো নাম দিবেন না। কারণ আপনি কখনো কাউকে বুঝাবেন না আপনি একজন বাঙালি, এখানে প্রফেশনালি বিজনেস করতে আসছেন, আপনি একজন ইউএস এর মানুষ, এটাই সবাইকে বোঝানোর ট্রাই করবেন। সো এলএলসি ওপেন হইলো বা এলএলসি লাগলো, এটা আপনারা বুঝলেন। তারপরে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট লাগলো, এটাও আপনারা জানলেন। হ্যাঁ, এসব যখন আপনার রেডি, ব্যাংক অ্যাকাউন্ট রেডি, তখন আপনি অ্যামাজনে স্টোর ওপেন করবেন। আগে আগে লাভ দিয়া অ্যামাজন স্টোর ওপেন করার দরকার নাই, বিকজ 3 মাসের মধ্যে যদি আপনি অ্যামাজনে সেল শুরু না করেন বা কোনো প্রোডাক্ট লিস্টিং না করেন, আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে যাবে। সো দরকার নাই। অ্যামাজন খুবই একটা সেন্সিটিভ জিনিস, জীবনে আপনি একবারই অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে, এখন প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে এটা জানেন। প্রথমত আপনার লাগবে একটা পাসপোর্ট, তারপর লাগবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট লাগবে, যেখান থেকে আপনি ডলার পেমেন্ট করতে পারবেন। অবশ্যই ডলার ইনভেস্ট করা থাকতে হবে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 3 মাসের। ওকে, আর $40 থাকতে হবে, কারণ $40 পেমেন্ট করতে হবে। তারপর আপনি ফেস ভেরিফিকেশন দিবেন, হয়ে যাবে। প্রফেশনালি খোলার জন্য এলএলসি মাস্ট বি থাকা লাগবে। দ্যাটস ইট। আর ব্যবসা করার জন্য অবশ্যই কি লাগবে, এর সাথে একটা ওয়েবসাইট এন্ড একটা প্রফেশনাল মেইল মাস্ট বি থাকা লাগবে। এতটুকুই। এতটুকু হইলে আপনি অ্যামাজনে মানে ব্যবসা করার জন্য ধরেন প্রস্তুতি নিয়ে নিয়েছেন, এগুলো যদি রেডি থাকে। তারপর আপনি জাস্ট অ্যামাজনে সেলার হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করবেন, রেজিস্ট্রেশন করবেন। আপনার তারপরে একটা ফেস ভেরিফিকেশন দিতে হবে, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। দ্যাটস ইট। তারপরে কি, অ্যামাজনে কিভাবে পণ্য সেল করতে হয়, এটাই হচ্ছে মেন। আসলে অ্যামাজন মডেলটা কিভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে। আমরা সবই বুঝলাম অ্যামাজন কি, কিভাবে কাজ করে, কিভাবে বিজনেস শুরু করতে হয়, বাট কিভাবে বিজনেস করতে হয় এটা তো আমাদের জানতে হবে। প্রথমত আমাদের প্রোডাক্ট গুলো, মানে আমাদের অ্যাকাউন্ট রেডি ধরেন, এখন আমরা কি করব, এখন আমাদের দরকার প্রোডাক্ট। কারণ প্রোডাক্ট আমরা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাইলে তবেই আমরা সেল পাবো, প্রফিট করতে পারবো। শুধু প্রোডাক্ট দরকার না, আমাদের উইনিং, উইনিং বলবো না, উইনিং তো উইনিংই, প্রফিটেবল লাগবে। প্রফিটেবল প্রোডাক্ট পাইলে তবে আমরা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠায়া সেল করে প্রফিট করতে পারবো। সো আপনাদের এখন কি দরকার, ব্র্যান্ড অথবা ডিস্ট্রিবিউটর অথবা হোলসেলার। তবে আমি পার্সোনালি বলবো, যদি অ্যামাজনে আসলেই ভালো কিছু করতে চান, কখনো বিপদে পড়তে না চান, সবসময় সেফ থাকতে চান, আমি এই কথাটা সবাইকে বলি না। সবাই আপনাদেরকে কোর্সে দেখায় অমুক ডিস্ট্রিবিউটর তমুক ডিস্ট্রিবিউটর, $500 দিয়ে বিজনেস শুরু করেন। আমি বলবো না ভাই, $3,000 থেকে $5,000 নিয়ে আসেন অ্যামাজনে, সরাসরি ব্র্যান্ডের সাথে কাজ করেন। এটাই হচ্ছে সেফ জোন, এন্ড এখান থেকে আপনার কোনো রিস্ক নাই। পাশাপাশি আপনি প্রফিটেবল হইতে পারবেন, কারণ আপনি যে ডিস্ট্রিবিউটর বা হোলসেলার থেকে প্রোডাক্ট নেন তারাও কিন্তু প্রফিট করে। সরাসরি ব্র্যান্ডের সাথে কাজ করা একটু কঠিন, বাট আপনি যদি একবার এখানে সাকসেস পান, তাহলে আপনাকে ঠেকানোর আর কেউ নাই। যখন আপনার 20টা ব্র্যান্ড অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন আপনি একজন গেইনার এন্ড ভালো কিছু হবে। এখানে আপনি ব্র্যান্ডের সাথে যদি কাজ করেন, এখানে আপনি 20-50 হাজার ডলার ইনভেস্ট করাও কোনো সমস্যা থাকবে না আপনার জন্য, কারণ আপনি সেফ থাকবেন। আর অনেক কিছু আছে এইখানে ব্র্যান্ডের সাথে যদি আপনি কাজ করেন, আপনার প্রোডাক্টে কোনো সমস্যা হইলে আপনি ব্র্যান্ডের থেকে হেল্প, যে হেল্পটা পাবেন, যে অথরাইজেশনটা পাবেন, সেটা আপনি কোনো ডিস্ট্রিবিউটর বা আপনি হোলসেলারের কাছ থেকে পাবেন না। বাট আমরা দুইটাই শিখবো, আমরা ব্র্যান্ড সোর্সিং শিখবো, আমরা হোলসেলার সোর্সিং বা ডিস্ট্রিবিউটর সোর্সিংটাও শিখবো। শিখার পরে কাজ কি, তাদের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে মেইল করতে হবে। কিভাবে মেইল করবেন সেটা তো আমি কোর্সে দেখাবো। তাদেরকে মেইল করতে হবে, প্রয়োজনে তাদেরকে ফোন করতে হবে, ফোন করে তাদের সাথে কথা বলতে হবে। হুম, যখন বিয়ে হিসেবে কাজ করবেন, আপনি কি করবেন, তার থেকে মেইল অ্যাক্সেসটা নিয়ে নিবেন। মানে তার সাথে আপনি তো ওইভাবেই বলবেন যে আমি কি মেইল করে দিব নাকি শুধু সোর্স করে দেবো। সে যদি আপনাকে মেইলের দায়িত্বটা দেয়, তাহলে আপনি তার থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিবেন, তার কোম্পানির নাম মানে স্টুডেন্ট নাম, তারপরে স্টোরের ওনারের নাম, তারপর হচ্ছে আপনার কি বলে তার ইউএস নাম্বারটা, তারপর হচ্ছে তার প্রফেশনাল মেইলটা,
এগুলা দিয়ে আপনি সুন্দর মতো মেইল সাজিয়ে তার সাথে কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন করার পর ব্র্যান্ড আপনাকে হয়তো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর যাই বলেন, আপনি ১০০ জনকে মেইল করার পরে হয়তো ৫ জন আপনাকে রেসপন্স করবে। কখনো ১ জনও করবে না। এটা অসম্ভব কিছু না। এটা আমাদের সাথেও হয়। আমরাও রেগুলার এমন করি। দেখা গেল আপনি মেইল করলেন, মেইল করার পর ২৪ থেকে ৭২ ঘন্টা অপেক্ষা করবেন। ধরেন আজকে ১০ টা মেইল করছেন। এখন আপনি ২৪ থেকে ৭২ ঘন্টা অপেক্ষা করবেন ওদের রেসপন্সের জন্য। অন্যগুলারে কিন্তু করবেন। বাট আপনি শিটের মধ্যে আপডেট রাখবেন যে ওদেরকে আমি এত তারিখ করলাম। ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে যদি ওরা রেসপন্স না করে, তখন আপনি কি করবেন? ওদেরকে ফলোইং আপ নামে আরেকটা মেইল লিখবেন। যে আমি তোমাকে এই মেইলটা করছিলাম, তুমি হয়তো ভুলে গেছো বা তুমি হয়তো দেখো নাই। তুমি আমাকে প্লিজ রিপ্লাই করো, এরকম টাইপ একটা। এগুলো আমি দেখাবো আপনাদেরকে ক্লাসে ডিটেইলসে। দেন ফলোইং আপ দিবেন। ফলোইং আপ দিলেও যদি আপনার ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে না আসে রিপ্লাই, তখন আপনার শেষ চেষ্টা হচ্ছে কি জানেন? কল করা। কল করে কথা বলা। যদি কল করে কথা বলে অ্যাপ্রুভাল আনতে পারেন তাহলে ভালো। না আনতে পারলে ওটাকে স্কিপ করে নতুন ব্র্যান্ড নিয়া বা নতুন ডিস্ট্রিবিউটর বা হোলসেলার নিয়ে সামনে আগায়া যাওয়া। তো এদের সাথে যখন কথা বলবেন, এরা আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তার থেকে আপনি আ তার কি বলে ক্যাটালগটা চায়া নিবেন। হ্যাঁ? তার প্রোডাক্ট গুলো আপনি দেখবেন। অ্যামাজনে বা আমরা যেভাবে উইনিং প্রোডাক্ট গুলো যাচাই করি বিভিন্ন এক্সটেনশন ইউজ করে, দেখবেন যে উইনিং প্রোডাক্ট কিনা। তারপর দেখবেন প্রফিট কেমন থাকে, প্রফিট ক্যালকুলেশন করবেন। যখন দেখবেন না সবকিছু A to Z ঠিক আছে, হ্যাঁ? উইনিং প্রোডাক্ট, কোনো সমস্যা নাই, সবগুলা দিয়ে বিবেচনা করলেন, প্রফিটও থাকতেছে মোটামুটি ভালো। তখন আপনি কি করবেন? ব্র্যান্ড বা হোলসেলার বা ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্টটা পারচেজ করবেন। কোথায় পারচেজ করবেন কিভাবে? আপনার যে বিলিং অ্যাড্রেস সেটা দিবেন আপনার এলএলসির অ্যাড্রেস। ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের যে এলএলসির অ্যাড্রেস সেটা দিবেন। আপনার হইলে আপনার যে এলএলসির অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিবেন হচ্ছে বিলিং অ্যাড্রেস। আর শিপিং অ্যাড্রেস দিবেন ট্রেপ সেন্টার। ট্রেপ সেন্টার মাস্ট বি ইউজ করতে হবে। ২০২৬ সাল থেকে অ্যামাজন ট্রেপ সার্ভিস দেওয়া বন্ধ করে দিচ্ছে। অ্যান্ড আপনি নিজে তো পারবেন না। আপনি ইউএসএ থাকেন না। আর ইউএসএ থাকলেও আপনি ওই প্রফেশনালি কোনোভাবেই প্যাকেজিং করতে পারবেন না। অবশ্যই প্রেপ সেন্টার ইউজ করতে হবে। আপনাদের পরিচিত না থাকলে সমস্যা নাই। আমি যাদের সাথে কাজ করি তাদের কন্টাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে ইউজ করতে পারেন। তাদের থেকে আপনি ঠিকানা নিয়ে নিবেন। ওই ঠিকানায় আপনি প্রোডাক্টটা শিপমেন্ট দিবেন। মানে শিপমেন্ট দিবেন বলতে আপনি ব্র্যান্ডকে শিপিং অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রেপ সেন্টার অ্যাড্রেসটা। প্রেপ সেন্টার অ্যাড্রেসটা ব্র্যান্ডকে দিবেন শিপিং অ্যাড্রেস হিসেবে। আর বিলিং অ্যাড্রেস দিবেন আপনার এলএলসির যে অ্যাড্রেস। এরপর আপনি অর্ডার পারচেজ করবেন। হ্যাঁ? আমি এগুলা ক্লাসে দেখাবো। আমি মানে কিভাবে পেমেন্ট করতে হয়, কেমনে কি এগুলো আমার কাছে অনেক কিছু আছে, আমি এগুলো দেখাই দেব। তো পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর অর্ডারটা কনফার্ম করবেন। এরপর ২৪ থেকে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে প্রেপ সেন্টারে প্রোডাক্টটা পৌঁছানোর জন্য। প্রেপ সেন্টারে যখন আপনার প্রোডাক্টে পৌঁছাবে তখন প্রেপ সেন্টার থেকে কেউ একজন আপনাকে ইনফরমেশন দিবে যে তোমার প্রোডাক্ট পাইছি, এই তোমার প্রোডাক্টের ছবি বা ভিডিও। তখন আপনার শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করার জন্য প্রস্তুতি নিতে হবে। তখন আপনি প্রেপ সেন্টারকে বলবেন যে তুমি আমাকে ডাইমেনশন দাও। ডাইমেনশন দিবে। এই ডাইমেনশন মিন হচ্ছে আপনার এই হাইট, ওয়েট, তারপর লেন্থ এগুলা দিবে আপনাকে। এগুলা দিতে হয়। মানে আপনি যে বক্সের মধ্যে প্রোডাক্টটা পাঠাবেন সেই প্রোডাক্টের হাইট কত, ওয়েট কত, লেন্থ কত এটা দিতে হয়। হ্যাঁ? এটা আপনি নিয়ে নিবেন। নিয়ে দেন আপনি কি করবেন? শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করবেন। করে একটা বারকোড ডাউনলোড করবেন। সেই বারকোড ডাউনলোড করে আপনি প্রেপ সেন্টারকে দিয়ে দিবেন। প্রেপ সেন্টার ওটা সুন্দর মতো লাগিয়ে, হ্যাঁ? বা বারকোড লাগিয়ে বা লেবেল লাগিয়ে কি করবে? অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠায় দিবে। তারপর আপনার অপেক্ষা করতে হবে ১০ থেকে ১৫ দিন। কখনো ২০ দিন, কখনো ১ মাস। যেমন এখন কোয়ার্টারের সময়, এখন যদি পাঠান ১.৫ মাস প্লাস সময় লাগতেছে। আমি রিসেন্টলি একটা শিপমেন্ট দিছি, সেটা ডিসেম্বরের ১২ তারিখ লাইভ হবে প্রোডাক্ট। সো কোয়ার্টার 4 এ একটু বেশি সময় লাগে। এটা কিছু করার নাই। তো এভাবে আপনাদের অপেক্ষা করতে হবে। অ্যামাজনের ওয়্যারহাউস পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনারা স্টোরের মধ্যেই দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা এখন কোন পজিশনে আছে। মানে কি হচ্ছে, হ্যাঁ? ট্র্যাকিং এ আছে, নাকি আপনার চেকিং এ আছে, নাকি ডেলিভারিতে আছে সবকিছু দেখতে পারবেন। তো দেখবেন, দেখার পরে আপনার প্রোডাক্টটা কি হবে? অ্যামাজনে লাইভ হবে। আপনি দেখবেন মানে এখন বর্তমানে যে বাই বক্স উইন করে আছে তার থেকে একটু কমায় দিলে আপনার প্রফিট থাকে কিনা? হ্যাঁ, প্রফিট থাকে। তাহলে আপনি কি প্রাইসটা একটু কমায় দিবেন। আপনি বাই বক্স উইন করবেন। তারপর কাস্টমার আপনাকে অর্ডার করবে। কাস্টমার অর্ডার করলে আপনাকে পেমেন্ট করবে। আপনার স্টোরে টাকা জমা হবে। কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছায় যাবে। এভাবে সেল করবেন। সপ্তাহে ১ বার উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে ১ বার অ্যামাজন থেকে উইথড্র করা যায়। এভাবে আপনি মূলত অ্যামাজনে প্রোডাক্ট সেল করবেন। এই ছিল বেসিক অ্যামাজন ওভারভিউ। আমি সর্বোচ্চ চেষ্টা করলাম যত সাধ্য মানে যথাসাধ্য কি সহজ ভাষায় আপনাদেরকে অ্যামাজনটাকে বুঝানোর জন্য। মানে আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, আমার ২ বছরের এক্সপেরিয়েন্সে অ্যামাজন সম্পর্কে যতটুকু জানি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি অনেক সহজ ভাষায়। যতটা সহজ ভাষায় বোঝানো যায় আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করার সুযোগ দিব ইনশাআল্লাহ।